বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের একটি টপিকস বোরের তথ্যানুযায়ী বোর কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ পরমাণুর বিভিন্ন কক্ষপথের বেগ এবং ব্যাসার্ধ নির্ণয় আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই সূত্রগুলো একটু প্রতিপাদন করে দেখব আজকে। দেখো, আমরা জানি সাধারণত এই যে এখানে পরমাণুর কেন্দ্রে কি আছে? ধনাত্মক চার্জযুক্ত একটি নিউক্লিয়াস আছে। পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে আর বাইরে থাকে কি? ইলেকট্রন। এখন এই যে ইলেকট্রনটা ঘুরতেছে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে, তার ওই কক্ষপথটার ব্যাসার্ধ কত, বা এই যে ইলেকট্রনটা কত বেগে আবর্তন করতেছে, বা এই যে এখানে যে অবস্থানরত যে ইলেকট্রনটার শক্তি আমরা কিভাবে নির্ণয় করতে পারি তার পরমাণু মডেলের সাহায্যে এখানে উপস্থাপন করেছেন। আমরা সেটা আজকে নির্ণয় করব। আমি যে পদ্ধতিটা নির্ণয় করব সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে বোর পরমাণু মডেলের কক্ষপথের ব্যাসার্ধ, আবর্তনরত একটা ইলেকট্রনের বেগ এবং এর শক্তি। মনে করি সিজিএস পদ্ধতিতে যে হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের ন্যায় কোনো একটি আয়নের কেন্দ্রে চার্জ ZE, কেন্দ্রের চার্জ কত? ZE, যেখানে এই জেডটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা এবং ই হচ্ছে ইলেকট্রন। ই হচ্ছে কি? ইলেকট্রনের কি? চার্জ, ইলেকট্রনের চার্জ। তাহলে আমি ধরে নিলাম যে হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের নেই কোন একটি আয়নের, হাইড্রোজেন অথবা কোন একটি আয়নের পরমাণুর কেন্দ্রে জেটি সংখ্যক কি আছে? চার্জ বিদ্যমান আছে, যেখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, ই হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ। এবং এই যে বহিস্থ কক্ষপথে যে পরমাণুর বিভিন্ন কক্ষপথে এই যে ইলেকট্রন, এই একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। তাহলে এই যে পরমাণু কেন্দ্রের ধনাত্মক চার্জ আর বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন, পরমাণু প্রোটন এখানে কি ধনাত্মক আর এটা হচ্ছে কি ঋণাত্মক, একটা আরেকটার কি করবে? আকর্ষণ করবে। এই যে একটাকে আরেকটা আকর্ষণ করতেছে, এখানে এই আকর্ষণের ফলে একটা কি আকর্ষণটাকে আমরা যদি কুলম্বের সূত্র অনুসারে লিখি, যে কুলম্বের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি? তাহলে আমি তোমাকে বুঝিয়েছিলাম সূত্রানুসারে। তাহলে এই আকর্ষণ বলের মান F সমান ZE ইনটু E বাই কত? এখান থেকে এখানে ব্যাসার্ধ যদি R হয় তাহলে এটা হচ্ছে কত? R স্কয়ার। আমি এটা কোথা থেকে পাইলাম? কুলম্বের সূত্র থেকে। তোমরা জানো যে এখানে কি C ইনটু কত? Q1 Q2 বাই কত? D স্কয়ার। এটা জানতাম। যেখানে এখানে যেহেতু আমি বলছি সিজিএস পদ্ধতিতে, এই জন্য সিজিএস পদ্ধতিতে সি এর মানটা এখানে কি ধরা হয়েছে? n ধরা। সিজিএস পদ্ধতিতে সি এর মানটা কত ধরা হয়েছে? 1। এখানে Q1 টাকে আমি ধরেছি কত? Q1 টাকে ধরেছি ZE আর Q2 টা হচ্ছে কত? E। তাহলে সেই সূত্র অনুসারে আমি লিখতে পারি Q1 Q2 বাই কত? আর এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কত? আর ব্যাসার্ধ হচ্ছে R। তাহলে কত? দূরত্বটা হচ্ছে R, তার মানে R স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ZE স্কয়ার বাই কত? R স্কয়ার। এটা হচ্ছে আমার এই বলে এই ইলেকট্রনটাকে কেন্দ্র কি করতেছে? আকর্ষণ করতেছে, যেটাকে আমরা বলি কি? কেন্দ্র বিমুখী বল। আমরা বলি কেন্দ্রমুখী বল, অর্থাৎ এই বলে একটাকে আকর্ষণ করতেছে। এই জন্য সে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে নিউক্লিয়াসকে কি করে? আবর্তন করে। এখন এই যে ইলেকট্রনটা আবার কি করতেছে? তার নিজ অক্ষের উপরও কি আবর্তন করে, এই জন্য এখানে কি হয়? কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়। সুতরাং আমরা কেন্দ্র বিমুখী বল
কেন্দ্র বিমুখী বল যদি সেটাকে আমরা f প্রাইম ধরি তাহলে সেটা হবে কত mb স্কয়ার বাই কত r স্কয়ার mb স্কয়ার বাই r সরি তাহলে mb স্কয়ার বাই এটা এক নাম্বার এটা হচ্ছে কত দুই নাম্বার সমীকরণ আমরা জানি যে যদি কেন্দ্রমুখী বল অর্থাৎ যে বলে আকর্ষণ করতেছে এবং কেন্দ্র বিমুখী বল এই দুটো যদি সমান হয় তাহলে সে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সে কি করবে এই কেন্দ্রটাকে আবর্তন করবে নিউক্লিয়াসকে আবর্তন করবে ঘুরবে অর্থাৎ আমি বলতে পারি এখানে f সমান সমান কত f প্রাইম তার মানে হচ্ছে z স্কয়ার বাই r স্কয়ার ইকুয়াল টু কত mb স্কয়ার বাই r ভাগ এখান থেকে আমরা কি লিখতে পারি z স্কয়ার বাই r ইকুয়াল টু mb স্কয়ার বা এখান থেকে আমরা বলতে পারি যে b স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার বাই mr আমি যদি এটাকে একটা নাম্বার দিয়ে রাখি ইকুয়েশন নাম্বার 3 আচ্ছা তাহলে এবার আসো বোরের তত্ত্ব অনুযায়ী বোর মডেল তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে বোরের কৌণিক ভরবেগ সম্পর্কিত যে তত্ত্বটা সেটা বলছিল যে বোরের কৌণিক ভরবেগ তত্ত্ব অনুযায়ী কৌণিক ভরবেগ তত্ত্ব অনুসারে আমরা কি জানি যে n v r ইকুয়াল টু n h বাই কত 2 পাই এখানে তোমরা জানো m হচ্ছে একটা ইলেকট্রনের ভর v হচ্ছে একটা ইলেকট্রনের বেগ এবং r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ n হচ্ছে কক্ষপথের সংখ্যা প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ বা তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট যেটাকে বলি যেখানে n এর মান 1 2 3 এখন এটাকে যদি আমরা দেখি যে কি লিখতে পারি v সমান সমান nh বাই 2 পাই mr সুতরাং আমরা এখান থেকে যদি বর্গ করে দেই তাহলে লিখতে পারি v স্কয়ার বাই কত n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m r স্কয়ার অর্থাৎ আমরা এটাকে কি করলাম বর্গ করলাম তাহলে m স্কয়ার r স্কয়ার আচ্ছা এবার আমি যদি এখান থেকে আসি যে এই b স্কয়ারের মানটা যদি 2 নং সমীকরণে বসায় অথবা তুমি বলতে পারো এটা নাম্বার 4 কি 3 ও 4 নং হতে পাই 3 এবং 4 কি পাই তাহলে এখানে আমরা লিখতে পারি n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার ইকুয়াল টু কত হবে z স্কয়ার বাই mr বা এখান থেকে আমরা লিখতে পারি যে n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mr ইকুয়াল টু z স্কয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি যে r সমান সমান n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার r সমান সমান rটা যদি আমি এখানে রেখে দেই তাহলে কি হলো যে এটা নিচে চলে আসবে তাহলে r সমান সমান n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার অর্থাৎ তুমি এই সূত্রের সাহায্যে তুমি একটা কোন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে অর্থাৎ আমরা যদি বলি যে এখানে n তম কক্ষপথের ব্যাসার্ধ n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র তাহলে কত হবে rn ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার এটা হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র এখন প্রথম কক্ষপথের জন্য কত হবে সাপোজ ধরো প্রথম কক্ষপথের জন্য তাহলে n এর মান হচ্ছে 1 তাহলে 1 যদি হয় তাহলে এখানে হচ্ছে 1 স্কয়ার h স্কয়ার 4 স্কয়ার mz স্কয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি h স্কয়ার বাই কত 4 পাই স্কয়ার mz
স্কয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। আমি যদি পুরাটাকে একটু করে দেখি তাহলে লক্ষ্য করো যে সুতরাং আর এন বাই কত আর 1 সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে উপরে আছে কত n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার বাই h স্কয়ার 4 পাই স্কয়ার m z স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর n বাই কত আর 1 সমান সমান n স্কয়ার বা আর n সমান সমান কত n স্কয়ার ইনটু কত আর 1। অর্থাৎ এটা হচ্ছে কি আমার n তম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের কি একটা ব্যাসার্ধের সম্পর্ক। এটা কি পেয়ে গেছি আমরা, আর n তম কক্ষপথের ব্যাসার্ধের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের একটা কি সম্পর্ক। সাপোজ ধরো তাহলে আমাকে যদি এখানে দেখো এটা হলো প্রথম কক্ষপথ আর এটাকে যদি আমি দ্বিতীয় কক্ষপথ যদি ধরি তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ, তাহলে এখানে n এর মান কত 1 আর এটার জন্য n এর মান কত 2। তাহলে এখানে যদি আমরা লিখি 2 স্কয়ার ইনটু কত r1 সমান সমান কত 4r1। অর্থাৎ এটার কথাটা হচ্ছে যে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ। আমি আবারো বলতেছি, ধরো এই সম্পর্কটা থেকে আমি যদি বলি যে দ্বিতীয় কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের কি সম্পর্ক, দ্বিতীয় কক্ষপথের জন্য r এর মান n এর মান যদি আমি 2 ধরি তাহলে এখানে কত n 2 স্কয়ার ইনটু কত r1, তার মানে কি হলো 4r1। তার মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কয় গুণ 4 গুণ। এরকম ভাবে তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত 9 গুণ। এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে n তম কক্ষপথের কি ব্যাসার্ধের একটা সমীকরণ। আচ্ছা, কি ব্যাসার্ধ নির্ণয়, এটা আমি কি করলাম ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র করলাম, আমি এই পর্যন্ত পেয়ে গেছি। আচ্ছা, তুমি যে আমরা যেটা বলতেছিলাম এটা নিউক্লিয়াস, এই যে ইলেকট্রনটা, তাহলে এই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট বেগে কি করতেছে ঘুরতেছে আবর্তন করতেছে, তাহলে এই ইলেকট্রনটার বেগ কত হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমি এখন দেখব যে একটা ইলেকট্রনের বেগ এখান থেকে কিভাবে নির্ণয় করা যায়। দেখো ভরের কৌণিক ভরবেগ সূত্র থেকে আমরা দেখছি যে কৌণিক ভরবেগের যে সূত্রটা কি ছিল mvr nh বাই কত 2 পাই, যেখানে এখান থেকে আমরা যদি v ইকুয়াল টু কি লিখতে পারি n স্কয়ার h স্কয়ার n h বাই 2 পাই mr। দেখো একটু আগে আমরা r এর মান পেয়ে গেছিলাম, এখানে কত r এর মানটা কত পেয়েছি, r এর মানটা কত পেয়েছি n স্কয়ার h স্কয়ার, তাহলে n h বাই 2 পাই m ইনটু কত n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার। অর্থাৎ এই মানটা আমি এখানে কি বসিয়ে দিলাম। তাহলে এই মানটা থেকে বসে আমরা কি পাই, এখানে পাবো হচ্ছে 2 পাই z স্কয়ার বাই nh অর্থাৎ v। এটা হচ্ছে এই যে আবর্তনটা ইলেকট্রনটা বেগ কত 2 পাই z স্কয়ার বাই কত nh। তাহলে আগের মতো আমরা যদি বলি তাহলে n তম কক্ষপথের জন্য n তম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের বেগ কত হবে vn সমান সমান 2 পাই z স্কয়ার বাই কত n বাই কত h। এই ছিল আমার n তম কক্ষপথের কি বেগ। এখন প্রথম কক্ষপথের জন্য কত হবে সেটা, তাহলে প্রথম কক্ষপথের জন্য সেটা হচ্ছে কত v1, তাহলে কত হচ্ছে এখানে এর মান 2 পাই z স্কয়ার বাই কত h। সুতরাং আমরা কি লিখতে পারি vn বাই কত v1 ইনটু vn আর কত v1 সমান 2 পাই z স্কয়ার বাই কত nh বাই এখানে কত 2 পাই z
ই স্কয়ার বাই কত h ইকুয়াল টু vn বাই v1 ইকুয়াল টু 1 বাই n বা vn ইকুয়াল টু 1 বাই n ইনটু কত v1। এটা হচ্ছে আমার প্রথম কক্ষপথে আবর্তনটা একটা ইলেকট্রনের বেগের সাথে n-তম কক্ষপথের প্রথম কক্ষপথের একটি আবর্তনত একটা ইলেকট্রনের বেগের সাথে n-তম কক্ষপথে আবর্তনত একটা ইলেকট্রনের বেগের সম্পর্ক। এটা থেকে আমরা যে কোনো একটা ইলেকট্রনের কক্ষপথে আবর্তিত একটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে, তুমি সহজেই চতুর্থ কক্ষপথের বা পঞ্চম কক্ষপথের বেগ এখান থেকে সহজে কি করতে পারবে, বের করতে পারবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পর্যন্ত বেগ, ব্যাসার্ধ এবং কি বেগ, ব্যাসার্ধ নির্ণয় এবং সাথে কি বেগ, প্রথম কক্ষপথের বেগের সাথে n-তম কক্ষপথের একটা ইলেকট্রনের বেগের সম্পর্ক, প্রথম কক্ষপথের একটা ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধের সাথে n-তম কক্ষপথের আবর্তন একটা ইলেকট্রনের ব্যাসার্ধের সম্পর্ক আমরা এখান থেকে কি করলাম, নির্ণয় করতে পারলাম। ঠিক একই রকম ভাবে তুমি যদি কোনো একটা ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে চাও, যেমন n-তম কক্ষপথে আবর্তন একটা ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সূত্রটা দাঁড়াবে 2π² mz² ⁴ বাই কত n² h²। তোমরা ওই যে আমি যে প্রসেসিংটা দেখেছি এইভাবে তোমরা কি করতে পারো, একটা ইলেকট্রনের শক্তিও তুমি এটার মাধ্যমে কি নির্ণয় করতে পারবে। ঠিক এরকম ভাবে তখন এই শক্তির সম্পর্কটা দাঁড়াবে যে E1 সমান সমান 1 বাই n² ইনটু কত E1। এটা হচ্ছে তোমার n-তম কক্ষপথের আবর্তিত একটা ইলেকট্রনের শক্তির সাথে n-তম কক্ষপথের, প্রথম কক্ষপথের সাথে n-তম কক্ষপথের শক্তির একটা কি সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা এখান থেকে এই হচ্ছে কি শক্তি নির্ণয় কোথায়, n-তম কক্ষপথে, n-তম কক্ষপথে, n-তম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তি নির্ণয় এর সূত্র। তাহলে এ পর্যন্ত আমি সূত্র পেয়েছি, দেখো প্রথমটা বের করছি Rn ইকুয়াল টু n² h² বাই 4π² mz²। দ্বিতীয়টা বের করছি যে Vn ইকুয়াল টু 2π² m 2πz² বাই কত nh। সাথে শক্তিটা দেখতে পারলাম আমরা En ইকুয়াল টু -2π² mz² ⁴ বাই কত n² h²। এরপর আমরা দেখছি শক্তির সম্পর্কের মধ্যে পেয়ে গেছিলাম R1 ইকুয়াল টু n² কত R1। নাম্বার 4 পেয়ে গেছি কত Vn, কত পাইছি এখান থেকে যে Vn ইকুয়াল টু 1 বাই n ইনটু কত V1। লাস্ট আরেকটা সম্পর্ক দেখছি যে E1 ইকুয়াল টু 1 বাই n² ইনটু কত E1। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে যে কথাটা মনে রাখতে হয়, তোমাদের আমি এই সূত্রগুলো প্রতিপাদন করার সময় প্রথমেই বলেছিলাম, ফার্স্ট লাইনটা আমার ছিল যে সিজিএস পদ্ধতিতে। কি ছিল? সিজিএস পদ্ধতিতে। তার অর্থটা হলো তুমি এই সূত্রগুলো ইউজ করে যখন কোনো একটা পরমাণুর বেগ, ব্যাসার্ধ বা শক্তি নির্ণয় করবে, তখন এখানে সবগুলো একক কোন এককে নিতে হবে, যে মানগুলো ব্যবহার করবে সবগুলোই কি হবে, সিজিএস এককে ইউজ করতে হবে, সিজিএস একক ব্যবহার করতে হবে। কেন? আমি এই যে সূত্রগুলো তৈরি করেছি, প্রতিপাদন করেছি কোন এককে, সবগুলাই করেছি কি সিজিএস এককে। তার মানে এখানে যে মানগুলো তুমি কি ইউজ করবা, এখানে যে মানগুলো তুমি ব্যবহার করবা, যেমন তোমার এখানে m হচ্ছে একটা ইলেকট্রনের ভর, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, e হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। হ্যাঁ, তার মানে এখানে যে তুমি আর h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই মানগুলো যখন এখানে ইউজ করবা, কোনগুলো সবগুলো মানে নিতে হবে তোমাকে সিজিএস এককে। সবগুলো মান কোন এককে নিতে হবে, সিজিএস এককে। আমি যদি তোমাকে এই সবগুলো মান সিজিএস এককে লিখে দেখাই,
যে প্রয়োজনীয় মানগুলো সিজিএস এককে h এখানে কি h হলো প্লাঙ্কের ধ্রুবক, h হলো প্লাঙ্কের ধ্রুবক কত 6.626 10 to the minus 27 আর সেকেন্ড। একই রকম ভাবে তুমি যখন ভর হচ্ছে একটা ইলেকট্রনের ভর কত 9.11 10 to the minus 28 কি গ্রাম। একই রকম ভাবে ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ তুমি কি করতে হবে -4.8 10 to the minus 10 ESU। তুমি আর কি লাগবে আমার mz, হ্যাঁ এই পর্যন্ত হয়ে গেছে। কি হয়ে গেছে আমার h এর মান পেয়ে গেছি, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা ফিক্সড থাকবে, যা থাকবে তাই। তোমরা অলরেডি জানো যে বোরের পরমাণু মডেলটা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যাদের মধ্যে একটা মাত্র ইলেকট্রন থাকবে তাদের ক্ষেত্রেই কি এই সূত্রগুলো আমরা ইউজ করতে পারবো। তবে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে বা হাইড্রোজেনের ন্যায় কেমন আরেকটু বলি, তাহলে এখানে যেমন হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা, তোমাকে যখন বলবে হিলিয়াম প্লাস তার মানে কি এর ইলেকট্রন একটা, লিথিয়াম যখন বলবে 2 প্লাস তার মানে তারও ইলেকট্রন কয়টা একটা, অর্থাৎ এটার পারমাণবিক সংখ্যা কত 1, এটার পারমাণবিক সংখ্যা 2, এটার পারমাণবিক সংখ্যা 3। এইজন্য জেটের মানগুলো কি হইতে পারে চেঞ্জ হয়ে যাবে, বাট সবার মধ্যে ইলেকট্রন আছে কয়টা করে একটা করে। এইজন্য এদের পর সবার ক্ষেত্রে আমরা কি করতে পারবো এই ভাবে বোরের কক্ষ দ্বারা কোন একটা ইলেকট্রনের ব্যাগ এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো এবং শক্তি নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা আবার নিয়ে আসবো এই সূত্রগুলো ইউজ করে আমরা কিভাবে অঙ্ক করতে পারি। তো সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় শেষ করছি।